প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এভারকেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছেন ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো কিডনির পাথর চিকিৎসা ও করণীয় এই বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন ডাক্তার এবাদুর রহমান, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর, নেফ্রোলজি বিভাগ, এভারকেয়ার হসপিটাল, ঢাকা। অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এস.এম. শামীম ওয়াহিদ, সিনিয়র কনসালটেন্ট ইউরোলজি, এভারকেয়ার হসপিটাল, ঢাকা। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ ফর কলিং মি। আমাদের আজকের বিষয় হচ্ছে কিডনির পাথর চিকিৎসা ও করণীয়। তো এই জন্য আমরা আসলে জানতে চাচ্ছি যে প্রথমে স্যার, কিডনির পাথরটা আসলে কেন হয়? কিডনির পাথর হওয়ার অনেকগুলো রিজন আছে, অ্যান্ড অলসো এটা ডিপেন্ড করে আপনি কোন এলাকায় থাকেন। বেশিরভাগ পাথরই কম পানি খাওয়ার জন্য হয়, এবং পাথরের ইনসিডেন্স অনেকেই হয়তো জানেন। এটা নিয়ারলি 5 to 10% লোক পাথরে ভুগে, এবং এদের মধ্যে খুব কম সংখ্যকেরই সিমটম হয়, কারণ বেশিরভাগই ছোটো পাথর। পাথর হওয়ার অন্যান্য কারণগুলো হচ্ছে জেনেটিক কারণ, যাদের জন্মগত কারণে পাথর হয়, যেমন জ্যান্থিন স্টোন আছে, সিস্টিন স্টোন আছে, সাম অফ দ্য ইউরেট স্টোন, এগুলোতেও হয়। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ। আমরা কথা বলছিলাম কিডনির পাথর চিকিৎসা ও করণীয় বিষয় নিয়ে। তো স্যার, আমি আপনার কাছে ছিলাম যে কিডনির পাথর সাধারণত অনেকেই দেখা যায় কিডনির পাথর হয়, তখন একটু চিন্তা করে যে কেন হলো এই প্রশ্নটা, এবং যাদের হয়নি তারাও চিন্তা করে যে কী খেলে বা কী করলে কিডনির পাথর হবে। তো কিডনির পাথর হওয়ার কারণটা কি একটু বলবেন আমাকে? কিডনির পাথর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সবচেয়ে প্রথম কারণ হচ্ছে লাইফস্টাইল। পেশেন্ট পানি কম খায়, এমন এলাকায় থাকে যেখানে অনেক বেশি ইনসেন্সিবল ওয়াটার লস হয়, কিন্তু পানি সে কম খায়। দ্বিতীয় কারণ হচ্ছে বংশগত। একটা হচ্ছে তার ফ্যামিলিতে কোনো বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি আছে, যেমন ধরুন ইউরেট স্টোন, সিস্টিন স্টোন, জ্যান্থিন স্টোন। এই স্টোনগুলো সাধারণত যাদের বংশগত কারণে বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি তাদের পাথর হওয়ার সময় বেশি থাকে। আরেকটা হচ্ছে যেটা ইউরোলজিক্যাল অ্যাবনর্মালিটি যদি থাকে, তার কোথায় কোনো ইউরিন ট্র্যাক্ট যেটা আছে, যেখান থেকে পেশাব বার হয়, সেই কোনো জায়গায় যদি অবস্ট্রাকশন থাকে, তাহলে ওদের পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরেকটা হচ্ছে যাদের রিকারেন্ট ইউরিন ইনফেকশন হয়, ইউরিন ইনফেকশন থেকেও পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এগুলো হলো পাথরের মোটামুটি বড় কারণগুলো। তো বেশিরভাগ পাথরই আমরা কোনো কারণ পাই না, সেগুলো লাইফস্টাইলের সাথে জড়িত, এবং 70% পাথর হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট পাথর, যেগুলো অ্যাকচুয়ালি লাইফস্টাইলের সাথে জড়িত থাকে। এবার একটা রেয়ার কন্ডিশন আছে, এটা হাইপার অক্সাল ইউরিয়া, বা এটাতে তখন এদের এই ধরনের পাথরগুলো হয়, সেটা বংশগত কারণে হয় আর কি। আচ্ছা স্যার, আপনার কাছে আসি যে যদি কোনো পেশেন্টের কিডনির স্টোন হয়, সেক্ষেত্রে তার ক্লিনিকের ফিচারগুলো কি কমপ্লেন নিয়ে আপনার কাছে আসবে? কিডনি পাথর বিভিন্নভাবে আমরা পাই পেশেন্টের কাছে। কখনো কখনো কমনলি আসে ব্যথা না হলে তো আর পেশেন্ট আসে না। ব্যথাটা সাধারণত কোমরের দুই পাশে হতে পারে। সেটা যদি কিডনিতে থাকে পাথরটা, তখন একটু মৃদু থেকে মাঝারি রকম ব্যথা নিয়ে আসে কোমরের দুই পাশে। এই পাথরটাই যখন কিডনির নিচে নালিতে চলে যায়, তখন প্রচণ্ড ব্যথা, বমি এবং একুট একটা ক্রাইসিস নিয়ে আমাদের কাছে আসে। এই দুটো হলো কমন। তাছাড়াও দেখা যায় যে অন্য কোনো কারণে কেউ কোনো একটা এক্সরে করলো বা একটা আলট্রাসোনোগ্রাম করলো, অন্য কিছু, বা পেশেন্ট বলতেছে ভেগ একটা অ্যাবডোমিনাল পেন, পেটে ব্যথা, তখন করতে গিয়ে সাধারণত এই পাথরগুলি আসে। এই তিনটা হলো সবচেয়ে কমনলি আমরা পাই, এই তিনভাবে। মানে জিনিসটা হচ্ছে কি, পেশেন্টের ব্যথা হলো, দেখা যাচ্ছে তো ব্যথাটা স্পেসিফিকভাবে কোন জায়গায় ব্যথা হলে কিডনিতে পাথর, প্রথমে আপনারা সন্দেহ করতে পারেন যে হয়তো বা তার একটা কিডনিতে স্টোন আছে? হ্যাঁ, ধন্যবাদ। কারণ কিডনিতে পাথরের একটা পার্টিকুলার লোকেশন আছে। কারণ আপনারা জানেন কিডনি আমাদের মেরুদণ্ডের দুই পাশে থাকে, এবং আমাদের যে বুকের খাঁচাটা যেখানে শেষ হয়েছে ঠিক তার নিচেই কিডনিটা থাকে। সুতরাং এই দুই পাশেই মূলত প্রথমে ব্যথা হয়, এবং আমি আগেও বলছি এই ব্যথাটা মৃদু বা মাঝারি বা মৃদু ব্যথা হয়, আর সবসময় কীরকম একটা অস্বস্তি ব্যথা হয়। এই ব্যথার লোকেশনটা হলো দুই পাশে। কখনো যদি এই পাথরটা আপনার কিডনির নিচে নালিতে চলে আসে, তখন পাথর আর এই দুই পাশে থাকে না, ব্যথাটা এই দুই পাশে থাকে না, ব্যথাটা তখন পিঠের থেকে নিচের দিকে নেমে আসে। কখনো কখনো একটা অস্বস্তি ফিল হয় যে
আপনার পুরুষের আমরা স্ক্রোটাম বলি, সেইখানেও অস্বস্তি ফিল হয়, তলপেটের দিকে অস্বস্তি ফিল হয়, পেশাব করতে অস্বস্তি ফিল হয়, আর কখনো ব্যথা এত প্রচণ্ড হয় ব্যথার সাথে বমি টমি চলে আসে। এইভাবেই সাধারণত কিডনি স্টোনের পাথরটা আসে। এই যে কিডনিতে পাথর, এটার জন্য এটা কমপ্লিকেশন কি হতে পারে? এর কমপ্লিকেশনসগুলো বেশিরভাগ পাথরই কিন্তু আমাদের অনেকেই জানে না, এগুলা কোনো কমপ্লিকেশন ছাড়াই বের হয়ে যায়, শুধু ব্যথা হয়। বেশিরভাগ পাথরই 5 মিলিমিটারের নিচে হয়, ইউজুয়ালি 6 মিলিমিটারের নিচে যে পাথরগুলো হয়, অথবা ম্যাক্সিমাম 1 সেন্টিমিটারের নিচে যে পাথরগুলো আসে সেগুলো বাইরে হয়ে চলে আসে। আচ্ছা, বাইরে হয়ে চলে আসার সময় ব্যথা, বমি, এইসব জিনিসপত্র, দ্যাট ইজ দি কমপ্লিকেশন। কিন্তু কোনো সময় পাথরগুলো আটকে যায়, সেটা হচ্ছে লেস দেন 10% কেসেস, যেখানে আমরা ইউরোলজিক্যাল ইন্টারভেনশন করি। এই 10% কেসে যখন পাথরটা আটকে যায় তখন একটা কন্ডিশন আছে, এটাকে বলে স্টোন বাইট। স্টোন বাইট হচ্ছে যেখানে পাথরটা আটকায় সেখানে এটা একটা ইনফ্লামেটরি রিয়াকশন হয় এবং এইখানে এটা টিস্যু ইঞ্জুরি করে। আরেকটা হচ্ছে পাথর আটকে যাওয়ার কারণে তার রেনাল ফাংশন অ্যাবনর্মালিটি হবে, তার ক্রিয়েটিন, ইউরিয়া এগুলো বার হবে, বেশি হবে। আরেকটা হচ্ছে এই আটকে যাওয়ার কারণে ইনফেকশন হবে, এই ইনফেকশনটা উপরে চলে গিয়ে পাইলোনেফ্রাইটিস হতে পারে। সো অ্যান্ড ইট ক্যান কজ অ্যাকচুয়ালি রেনাল ফেলিয়ার অ্যাজ ওয়েল। সো দ্যাট ইজ দি প্রবলেম। কোনো সময় পাথর নিচে আটকে যায়, এটা যেখানে থেকে ব্লাডারের নিচে আটকে যায়, তখন দুটা কিডনি একসাথে বন্ধ হয়ে যেতে পারে, এটা অ্যাকিউট শাটডাউন হয় তখন। সো পাথর যদি ইট ইজ এ সিম্পল থিং, মোস্ট অফ দ্য টাইম ইট ডাজন্ট কজ এনিথিং আদার দ্যান পেইন, but actually it can cause a lot of things. Even অনেক সময় অবস্ট্রাকশন হয়ে the patient goes to dialysis এখন। আরেকটা পাথর আছে যেটা অনেক বড় পাথর হয়, যেটাকে স্ট্যাগ হর্ন ক্যালকুলাস বলে। এটা অ্যাকচুয়ালি এত বড় হয় যে আস্তে আস্তে এই পুরো কিডনিটাকে ডিস্ট্রয় করে দেয়। অনেক সময় স্ট্যাগ হর্ন পাথর যেগুলো আছে, বেশিরভাগ পাথরে আমরা ব্যথা বুঝতে পারি, যেমন ক্যালসিয়াম অক্সালেট পাথর, কিন্তু একটা আছে ক্যালসিয়াম ফসফেট পাথর, এটাতে পেশেন্ট ব্যথা পায় না। এটা আস্তে আস্তে পাথরটা অনেক বড় হয়ে যায়, বড় হয়ে তখন ওই কিডনিটা নষ্ট হয়ে যায়। আর এই পাথরের মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করে, অথবা ব্যাকটেরিয়ার কারণে এই পাথরগুলো হয়। এই পাথরের কারণে সবসময় রিকারেন্ট ইউরিন ইনফেকশন হতে পারে। দিজ আর দি কমপ্লিকেশনস অফ স্টোন। যদি কোনো পেশেন্টের, যেটা একটু বললেন যে একটা পরীক্ষা করতে গেল, একটা আল্ট্রাসোনোগ্রাম সিম্পল যেটা করে অনেকে, একটা পাথর ধরা পড়লো কিন্তু তার কোনো লক্ষণ ছিল না, তো সেক্ষেত্রে তার কি করা উচিত? কারণ তার কোনো লক্ষণ নেই, ব্যথা নেই, সে জানতো না তার পাথর আছে, কিন্তু আর একটা পরীক্ষাটি করতে গিয়ে ইনসিডেন্টাল ফাইন্ডিং হচ্ছে একটা কিডনিতে স্টোন আছে, এই ক্ষেত্রে তার কি করা উচিত? আপনি একটু আগেই শুনলেন যে ডাক্তার এবাদুর রহমান স্যার বলতেছিলেন যে পাথর অনেক সময় সাইলেন্ট থাকে, কোনো ব্যথা হয় না, কিছুই হয় না, বাট ধীরে ধীরে বড় হয়ে টোটাল কিডনিকেও ড্যামেজ করতে পারে। বিশেষ করে স্ট্যাগ হর্ন ক্যালকুলাস যেটা আমরা বলি, পুরো কিডনি জুড়ে পাথর, সেটাও করে। কখনো কখনো এমনও আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে পাইছি, খুব ছোট পাথর, ও কিডনির নালিটা, কিডনি থেকে যেখান দিয়ে পেশাব বের হয় তার মুখে এসে আটকে গেল, পেশেন্ট খুব ব্যথাও ফিল করলো না, কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে কিডনি কাজ করে না। এটাকে আমরা অনেক সময় বলি সাইলেন্ট অ্যাট্রোফি অফ দ্য কিডনি। তো সুতরাং এই কন্ডিশনগুলি থাকার জন্য পাথর পাওয়ার সাথে সাথেই আমাদের কনফার্ম হতে হবে যে পাথরটা কি টাইপের, এটা কোন লোকেশনে, এবং এই জন্য অন্যান্য পরীক্ষাগুলি করার প্রয়োজন আছে। আদারওয়াইজ ওই সমস্ত জটিলতা সৃষ্টি হতে পারে। আমরা আরও কিছু কথা বলবো এটা বিরতির পর এসে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, এভার কেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এভার কেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি কিডনির পাথর চিকিৎসা ও করণীয় বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন ডাক্তার এবাদুর রহমান এবং অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এস.এম. শামীম ওয়াহিদ। স্যার, বিরতিতে যাবার আগে কিন্তু আমরা কিডনির পাথর কেন হয় এটা করলাম। আপনার কাছে আসি যে কিডনির পাথর কারো পেইন হচ্ছে, যেটা আমরা লক্ষণ জানলাম যে হয়তো ব্যথা হচ্ছে বা অন্য ধরনের কমপ্লিকেশন নিয়ে জটিলতা নিয়ে আসছে, কি কি পরীক্ষা নিরীক্ষা করে কিডনির পাথর কনফার্ম করা যায়? কিডনির পাথরের 3টা পরীক্ষা আমরা সচরাচর করে থাকি। প্রথমে আমরা বলি যে আল্ট্রাসোনোগ্রাম করি, কারণ এটা নন ইনভেসিভ, রেডিয়েশনের কোনো হেজার্ড নাই। এটা করে একটা প্রাথমিক ধারণা নেই যে পাথরটা কোথায় আছে, পাথরটা কিডনির উপর কোনো প্রেশার ক্রিয়েট করতেছে কিনা। এটা করার পরে আমরা নেক্সট পরীক্ষা আমাদের সামনে আসে, আমরা পরিস্থিতি বুঝে করি। একটা হলো কিডনির এক্স-রে, অথবা আমাদের এখন বর্তমানে বেটার অপশন হলো কিডনির একটা সিটি স্ক্যান। আচ্ছা, সিটি স্ক্যানের সুবিধা যেটা হলো আমরা অনেকগুলি ইনফরমেশন পাই। এক নম্বর হলো পাথরের সাইজটা এক্স-রে বা আলট্রাসোনোগ্রামের চেয়ে আরও সঠিকভাবে ওরা দিতে পারে।
2 নম্বর পাথরের অবস্থান, এটা কোথায় আছে, কিডনির উপরে থাকতে পারে, নিচে থাকতে পারে, কিডনির পাইপে থাকতে পারে, সেটাও সিটি স্ক্যান বলতে পারে। থার্ড হলো গিয়ে যে এই পাথরটা কিডনিরকে অবস্ট্রাকশন করছে কিনা, কিডনি নালীটা বন্ধ করে দিছে কিনা, সেটা সম্বন্ধে ধারণা দিতে পারে। এবং লাস্টলি পাথরটা কীরকম, কারণ পাথর অনেক সময় হয় খুব সফট, আমাদের বিস্কিটের মতো, চাপ দিলেই ভেঙে যায়, আবার কখনো হয় খুব শক্ত, ডায়মন্ডের মতো। তো এই ইনফরমেশনটা আমাদের খুব জরুরি, যে পরবর্তীতে এই পাথর আমরা কিভাবে চিকিৎসা করব, সেটার জন্য এই ইনফরমেশনগুলি খুবই জরুরি বিধায় আমরা বর্তমানে বেশি গুরুত্ব দেই, পেশেন্ট যদি সামর্থ্য থাকে সিটি স্ক্যানটা করাই একটা ভালো পরীক্ষা বলে আমরা মনে করি। আচ্ছা, কিডনি পাথর মানে হলে তো মনে করে যে কি করা যাবে, খুব সবার মনের ভিতরে একটা ভয় থাকে। তো সবাই প্রথমেই কোনো মানে রোগের ক্ষেত্রেই কেউ কিন্তু সার্জারি চিন্তা করে না, সবাই মনে করে ওষুধ দিয়ে যদি ভালো হয়ে যায় খুব ভালো হয়। তো কিডনির পাথর যদি কারো ধরা পড়ে, মেডিসিন দিয়ে কি ভালো করা সম্ভব কি? অ্যাকচুয়ালি কিডনি পাথর এটা অনেকেই জানে না, 90% ইজ ট্রিটেড বাই নেফ্রোলজিস্ট। এটা মেডিকেশন দিয়ে এটা ট্রিটমেন্ট হয়, এবং এটা মেডিকেশনসগুলো খুব ভেরি সিম্পল মেডিকেশনস, এবং বেশিরভাগ পাথরই 6 মিলিমিটারের নিচে হয়। এবং অনেকগুলো পাথরই আছে যেগুলো কিডনির নালিতে নাই, যেগুলো নালির বাইরে আছে, সেগুলো আপনি ডিজলভ করার জন্য অনেক ভালো মেডিকেশনস আছে, এবং এই মেডিকেশনসগুলো সাধারণত নিতে হয় এবং নিলে এটা চলে যেতে পারে। তবে 3টা প্রিন্সিপাল আছে কিডনির পাথর ট্রিটমেন্ট করার জন্য। একটা হচ্ছে যে আপনি পাথরের অ্যাকুরেট ডায়াগনোসিস করবেন। পাথরটা যখন বের হয়ে যায় তখন যদি পেশেন্ট এটা নিয়ে আসতে পারে, এই পাথরের অ্যানালাইসিস করা যায়। এই পাথর এভারকেয়ার হসপিটালে অ্যানালাইসিস করা যায় এবং এটা এক্স্যাক্ট নেচার অফ স্টোন আপনাকে বলে দিবে। তবে সবগুলো পাথরের জন্য একটা কমন ট্রিটমেন্ট আছে যেটা সবগুলোতে কাজ করবে, এটা অনেকেই জানে না। যেমন আমরা যেমন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করি যেমন সবগুলার ইনফেকশন ট্রিট করার জন্য, সেরকম পানি হচ্ছে সব পাথরের মাদার ট্রিটমেন্ট। ইউজুয়ালি আপনার ইউরিন ফ্লোটা যদি 2 লিটারের উপরে আপনি করতে পারেন তাহলে পাথর হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সাধারণত আমরা এমনভাবে বলি যে আপনি এমনভাবে পানি খাবেন যাতে আপনার পেশাব 2 থেকে 2.5 লিটার মতো হয়। তবে সিস্টিন স্টোন যেটা আছে এটার জন্য পেশাব আরও বেশি করতে হয়, নিয়ারলি 3 লিটার প্লাস হলে তাহলে এই পাথরগুলো হবে না। দ্বিতীয় হচ্ছে যেসব জিনিস পাথর তৈরি করে সেগুলো যদি আপনি ব্লক করতে পারেন তাহলেও আপনার পাথর হবে না। যেমন আপনি ক্যালসিয়াম যদি ইউরিন অনেক বেশি যায় সেটা যদি আপনি লক করতে পারেন ওষুধ দিয়ে তাহলেও পাথর আপনার কম হবে। সেজন্য আমরা ইউরিনের ক্যালসিয়ামটা দেখি, যদি দেখা যায় ক্যালসিয়াম অনেক বেশি যাচ্ছে তাহলে আমরা ক্যালসিয়াম ব্লক করার জন্য ওষুধ দিতে পারি, কম বার হওয়ার জন্য যেমন থায়াজাইড ডায়োটিক্সে দিতে পারি। তৃতীয় হচ্ছে পাথরকে ডিজলভ রাখার জন্য আমরা কিছু মেডিকেশন ইউজ করতে পারি। একটা হচ্ছে এটা এখানে পাওয়া যায় পটাশিয়াম সাইট্রেট। সাইট্রেট একটা জিনিস আছে যেটা পাথর ফর্মেশন করতে দেয় না, এটা বিভিন্ন ফর্মে পাওয়া যায়। পটাশিয়াম সাইট্রেট আছে, সোডিয়াম সাইট্রেট আছে, এগুলা খাওয়া ট্যাবলেট হিসেবে পাওয়া যায় অথবা সিরাপ হিসেবে পাওয়া যায়। আর একটা ওল্ড ট্রিটমেন্ট ছিল সোল সলিউশন, এটাও পেশেন্ট খেতে পারে, এটা খেলে পাথরটা ডিজলভ হয়ে যায়। যাদের ইউরিক অ্যাসিড বেশি আছে তাদেরকে আমরা ইউরিক অ্যাসিড কমাবার জন্য বিভিন্ন রকম ডায়েটারি প্ল্যান দিই, এবং ইউরিক অ্যাসিড কমাবার জন্য এখন ভালো মেডিকেশনস আছে, তো এটা দিলেও আমরা পাথর হওয়াটা বন্ধ করতে পারি। আরেকটা জিনিস যাদের বারে বারে ইনফেকশন হয় তাদেরকে আমরা ইনফেকশন প্রিভেন্ট করার জন্য লং টার্ম অ্যান্টিবায়োটিক দিতে পারি। অনেকগুলো পাথর আছে যেগুলো ইউরিন পিএইচের উপর ডিপেন্ড করে, যেমন ইউরিক অ্যাসিড স্টোন, এটা অ্যাসিডিক পিএইচে হয়, তাহলে যদি আপনি এটাকে অ্যালকালাইন পিএইচে কনভার্ট করতে পারেন তাহলে আপনি পাথর বন্ধ করতে পারবেন। বেশিরভাগ পাথরই সাধারণত 1 সেন্টিমিটার নিচে হলে বাইরে হয়ে চলে আসে। তবে কিছু পাথর ভাঙার মতো মেডিকেশন এখন বের হয়েছে, যেমন রেনোলফ একটা মেডিকেশন আছে, এটা একটা পাথরকে মধ্যে ক্র্যাক তৈরি করে। আচ্ছা, তো এই মেডিকেশনটাও আপনি ইউজ করতে পারেন, এটা ইউজ করলে পাথরটা ক্র্যাক হয়ে ছোট হয়ে যাবে অ্যান্ড দেন ইট উইল কাম আউট থ্রু দি ট্র্যাক। সো এই জন্য বেশিরভাগ পাথরের মোর দ্যান 90% স্টোনস আপনি ইউ ক্যান ট্রিট মেডিকেলি। স্টোন যদি কোনোখানে অবস্ট্রাকশন করে, অবস্ট্রাকশনের জন্য আমরা উই ওয়েট ফর 7 to 10 days। 7 to 10 ডেজের মধ্যে যদি স্টোনটা না বের হয়ে আসে তখন দি গোস টু ইউরোলজিস্ট তখন সেটা বের করে নিয়ে আসবে। বেশিরভাগ পাথরের জন্য বের হওয়ার জন্য আমাদেরকে পেইন কন্ট্রোল করতে হয়, যখন বাইর হয়ে যখন আসে তখন খুব ব্যথা হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টি ইনফ্লামেটরি এবং পেইন কিলার করে দিই, তখন পাথরটা চলে আসে। এবং পাথর বাহারের সময় আমরা অনেক পেশেন্টকে একটা ছাঁকনির মতো দিই যেটা সে টয়লেটে ইউজ করে। এই পাথরটা বের হয়ে যখন আসবে তখন এই ছাঁকনিতে এটা চলে আসবে, সেটা আমাদের কাছে নিয়ে আসবে, তখন আমরা এটা অ্যানালাইসিস করে দেখতে পারি। এই অ্যানালাইসিসের উপরে বেসিস করে আমরা তাকে ট্রিটমেন্ট দেবো। These are the main issues about the stone.
কিছু কিছু খাওয়া আছে, যেমন বাংলাদেশে পালং শাকের মধ্যে অনেক বেশি অক্সালেট থাকে, এটা আমরা তাদেরকে কম খেতে বলি। আগে একটা ধারণা ছিল চা কফিতে স্টোনের বেশি আছে, কিন্তু এখন দেখা গেছে যে এটাতে কম ইয়ে থাকে। অ্যালকোহলিক ড্রিঙ্কসগুলো অ্যাভয়েড করতে হবে, এটাতেও পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। রেড মিট এগুলো অ্যাভয়েড করতে হবে, এগুলোতেও পাথর হওয়ার সম্ভাবনা থাকে। যেগুলোতে যেমন গেমস আছে, যেমন গেমস হচ্ছে আপনার যেগুলো পাখি বাইরের থেকে আসে, শিকারের পাখি, এগুলোতে অনেক বেশি ইউরিক অ্যাসিড থাকে, এগুলোর থেকেও পাথর হয়। চিকেন কিন্তু আসলে ইউরিক অ্যাসিড কম, কিন্তু এর যে স্কিন আছে এটাতে অনেক বেশি ইউরিক অ্যাসিড থাকে। অনেকে চিকেন স্কিন দিয়ে অনেক রকম ফুড বার্গে, এগুলো কমাতে হবে। এগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে দেখা যাবে যে আমরা পাথরের ইনসিডেন্সটা কমায় নিয়ে আসতে পারবো। জি, আমরা আরও কিছু কথা বলবো এটা বিরতির পর এসে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। এভার কেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এভার কেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি কিডনির পাথর চিকিৎসা ও করণীয় বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন ডাক্তার এবাদুর রহমান এবং অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এস.এম. শামীম ওয়াহিদ। স্যার, বিরতিতে যাবার আগে কিন্তু আমরা পাথরের মেডিকেল চিকিৎসাটা শুনলাম যে কিডনিতে স্টোন হলে একটু আমাকে বলবেন যে কোন সাইজের ক্ষেত্রে আপনারা এই যে মেডিকেল চিকিৎসাটা করেন? আমরা সাইজ সম্পর্কে জানি যে সাইজের উপর কোন সাইজ হতে এনিথিং বিলো লেস দেন 1 সেন্টিমিটার ইউ ক্যান ট্রাই মেডিকেল ট্রিটমেন্ট। আর যদি পাথরটা অবস্ট্রাকশন না করে থাকে, কোনো নালীতে না থাকলে আপনি 1 সেন্টিমিটার এবং অবস্ট্রাকশন করে। স্যার, সেক্ষেত্রে যদি স্যার যেটা বললেন যে 1 সেন্টিমিটার যদি ট্রিটমেন্ট মেডিকেল হয়, তার মানে এর বড় হলে অবশ্যই সার্জারি আপনাদের কাছে যাবে রোগীরা। সেক্ষেত্রে আপনাদের অপশনগুলো কী কী? সার্জারিতে যাওয়ার আগে আমাদের অনেকগুলি অপশন আমাদের দেশে বর্তমানে আছে। আমরা রোগীর প্রবলেম, স্টোনের সাইজ, স্টোন শক্ত না নরম, স্টোনের লোকেশন এবং এই স্টোন কি ঝামেলা করছে, এটা কি অবস্ট্রাকশন করছে বা ইনফেকশন করছে, এই ডিসিশনগুলি নেওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেই আমার এই পার্টিকুলার রোগীর কোন অপশনটা, কিভাবে চিকিৎসা করলে ওনার সবচেয়ে বেশি বেনিফিট পাওয়া যাবে। এগুলি সব কিছু মিলে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। এখন আমাদের দেশে কিডনি পাথরের প্রায় সব চিকিৎসাগুলি আমাদের দেশে আছে। তার মধ্যে আমরা যদি ভাগ করি এভাবে বলি যে নন ইনভেসিভ মানে কাটাছেঁড়া করতে হয় না, একটা হলো মিনিমালি ইনভেসিভ মানে কাটাছেঁড়া না করেই, একটা হলো নন ইনভেসিভ মানে তার অ্যানাস্থেসিয়াও লাগে না, আরেকটা হলো কাটাছেঁড়া করতে হয় না বাট অ্যানাস্থেসিয়া লাগে, আর আরেকটা হলো বড়সড় করে কাটাছেঁড়া করতে হয়। আমাদের আজকে থেকে 10-15 বছর আগে মোর দেন 90% কিডনি স্টোন কাটাছেঁড়া করে করা লাগতো। এখন এই বাংলাদেশে মোর দেন 98% স্টোনই কাটাছেঁড়ার কোনো প্রয়োজন হয় না। তো যখন দেখা যায় যে স্টোনটা সফট থাকে, নরম থাকে, আমরা যেটা সিটি স্ক্যান করে বুঝতে পারি এবং এটার সাইজ 2 সেন্টিমিটারের নিচে হয়, তখন আমরা একেবারেই যেটা অ্যানাস্থেসিয়া লাগে না সেটা আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে এটা ভেঙে দিই। এইটাকে ইংরেজিতে বলে ESWL, এটা দিয়ে করা যায়, মানে যেটাকে আমরা সাধারণত ভাষায় স্টোন ক্রাশ করা যায়। কিন্তু ক্রাইটেরিয়া হলো এটা ম্যাক্সিমাম, অনেকে বলে 2.5 সেন্টিমিটার, আমরা বলি 2 সেন্টিমিটার এবং স্টোনটা সফট হইতে হবে। কতটুকু সফট সেটা সিটি স্ক্যান আমাদের গাইড করে। আমরা তখন পেশেন্টকে বলি আচ্ছা আপনার এই স্টোনটা সফট আছে এবং সাইজেও ছোট আছে এবং এটা কিডনির ভিতরেই আছে বা কিডনির খুব নালীর কাছাকাছি আছে, এই লোকেশনে করা যাবে। এই লোকেশনগুলো আমাদের ডিসিশন মেকিংয়ে খুব হেল্প করে। তখন তাকে বলি যে হ্যাঁ আপনাদের এটা অপশন, এটা ভেঙে দিলে তখন আপনি পানিটা নিয়ে একটু বেশি করে খাবেন, এটা পাউডার হয়ে যাবে, পেশাবের সাথে বের হয়ে যাবে। এটা হলো একটা অপশন। সেকেন্ড অপশন যেটা, এটা বিভিন্নভাবে করা যায়, সেটা হলো আপনার পেশাবের নালী দিয়ে আমরা ক্যামেরা দিয়ে দিই, সেই ক্যামেরা পেশাবের থলি হয়ে তারপর ইউরেটার যেটা বলি সেটা কিডনির নালী, মানে পেশাবের থলি থেকে কিডনিতে যেই নালী দিয়ে পেশাব আসে সেই ক্যামেরা ওই নালীতে চলে যায়। চলে যেয়ে আমাদের এখন লেজার আছে, লেজার দিয়ে ওইটাকে ডাস্ট করে দিই, তারপর ওইটা ইউরিনের সাথে চলে আসে। আর এইটা হয়, এই টেলিস্কোপটাই কখনো কখনো এই নালী দিয়ে কিডনির ভিতরে পর্যন্ত নিয়ে যাওয়া যায় এবং কিডনির ভিতরে গিয়েও আমরা লেজার দিয়ে পাথর ডাস্ট করে দিয়ে আসতে পারি।
কখনো কখনো কিডনিতে দেখা যায় যে এমন একটা লোকেশনে আছে, পেশাবের রাস্তা দিয়ে এই টেলিস্কোপটা সেই লোকেশন পর্যন্ত পৌঁছাতে পারে না। তখন আমরা পিছন দিয়ে আমাদের কিডনি যে আমাদের পিছনের দিকে থাকে সেইখান দিয়ে ছোট্ট একটা ছিদ্র, খুবই ছোট করে সেইখান দিয়ে আমরা একটা টেলিস্কোপ দিয়ে দিই। সেই টেলিস্কোপ দিয়ে যে সেই স্টোনের উপরে আমরা লেজার করে স্টোনটা ভেঙে দিই। এবং বর্তমানে বাংলাদেশে আমি যে বললাম প্রায় মোর দেন 95% স্টোন যারা ঢাকা শহরে, আমি বলবো ইভেন ঢাকার বাইরেও সমস্ত পেরিফেরাল মেজর সিটিগুলিতেও সবাই এভাবেই ছিদ্র করে কিডনি স্টোনের চিকিৎসা করা হচ্ছে। আমরা যে কথাগুলো বললাম মেডিকেল ট্রিটমেন্ট এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট, এই অপশনগুলো কি এভারকেয়ার হসপিটালে অ্যাভেলেবল আছে কিনা? আমাদের সবগুলো অপশনই এভারকেয়ার হসপিটাল আছে। প্রাইমারিলি যেগুলো মেডিকেল ট্রিটমেন্টগুলো এগুলো নেফ্রোলজিস্টরা করে, ইউরোলজিস্টরাও করতে পারে। দেন যেভাবে স্যার বললেন যে সার্জিক্যাল যে অপশনগুলো আছে এগুলো আমাদের এভারকেয়ারে অ্যাভেলেবল ফ্যাসিলিটি আছে এবং এগুলো খুব দ্রুত করা যেতে পারে। আমাদের এখানে ওরকম ওয়েটিং নাই আপনাদের, এবং আমাদের যেহেতু খুব অর্গানাইজেশনটা খুব অর্গানাইজ, এই কারণে আমাদের এগুলো খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো। আচ্ছা, আর সার্জারির ক্ষেত্রে স্যার এই যে স্টোন ক্রাশ, যেটা লেজার, স্টোনের জন্য লেজার, এই অপশনগুলো কি আছে কিনা, বা উন্নত বিশ্বের সাথে ডিফারেন্সটা কীরকম? সত্যিকার অর্থে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের বাংলাদেশে শুধু এভারকেয়ার না, অন্যান্য হসপিটালও এই স্টোন সার্জারির যেই অপশনগুলি আছে সেইগুলি সেম উন্নত বিশ্বে আছে, কোনো আপনারা ডিফারেন্স পাবেন না। আর এভারকেয়ার যেহেতু আরও অ্যাডভান্স চিন্তা করে, এদের ইকুইপমেন্টসগুলি আরও অ্যাডভান্স এবং আরও ভালো, এবং আপনি সব অপশনগুলি এখানে আছে। আচ্ছা, সুতরাং কোনো রকম সন্দেহ ছাড়া, এবং আমি দৃঢ়ভাবে বলতে চাচ্ছি যে বাংলাদেশে স্টোনস অপারেশন বা স্টোন সার্জারির জন্য বিদেশে ইভেন উন্নত দেশে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে দর্শকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন এভারকেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপ। আজ এখানে শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।